আমি জ্যোতির্ময় পাঁজা। আজ যে বিষয়টার ওপর আমি কয়েকটি কথা বলতে চাই বা শেয়ার করতে চাই, আমার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাই বাকিদের সঙ্গে। তো সেটা হচ্ছে যে সেলফ ইভ্যালুয়েশন। এই জিনিসটা হয়তো খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে, কারণ সমসাময়িক সময়ে নিরিখে দেখা যাচ্ছে যে যে বাতাবরণ তৈরি হয়েছে সেই নিরিখে খুবই হয়তো প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে এগুলো কেন হচ্ছে, বা আমরা যে করছি এগুলো কি আমরা চিন্তা ভাবনা কিছু করছি না, বা কোনোভাবে আমাদের মনে হচ্ছে না, কিন্তু আমরা করে যাচ্ছি। করার পর হয়তো কারোর অনুশোচনা হচ্ছে, কারোর হয়তো হচ্ছে না, কিন্তু দিনের শেষে দাঁড়াচ্ছে যেটা আমরা করে যাচ্ছি, আমরা সেটাকে থামছে না। তো বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য হয়তো আমাদের একটা জায়গায় সেলফ ইভ্যালুয়েশন বা আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। তো বিশ্লেষণটা হচ্ছে এটাই যে আজকের দিনে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পারস্পরিক অশ্রদ্ধার বাতাবরণ। তো এটা আমরা যদি এভাবে ভাবি জিনিসটাকে, যে আমি বা আরেকজন বা পাশাপাশি প্রত্যেকেই আমরা যেটা করি বেশিরভাগই, সেটা হচ্ছে যে আমরা যে যে জায়গায় যে যে পদে বা যে যে দায়িত্বে আসীন আছি, আমরা নিজের দায়িত্বটা ছাড়া বাকিদের দায়িত্ব, বাকি প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমরা যথেষ্ট সচেতন এবং তাদের নিয়ে যথেষ্ট সমালোচনা করি। মানে আমাদের নিজের সচেতনতা যেটা হওয়া দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নিজেদের রেসপন্সিবিলিটি, নিজেদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ছাড়া কিন্তু আমরা বাকিদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসটা কিন্তু অত্যন্ত ভালোভাবে জানি। মানে নিজের থেকেও অন্যদেরটা অনেক ভালোভাবে জানি, শুধু কোনটাই জানি না, নলেজ কোনটায় আমরা সবচেয়ে কম রেখেছি বা কনসিয়াসনেস সবচেয়ে কম রেখেছি আমরা কোনটায়, নিজেদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসের জায়গাটা। তো যেটা দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণেই দেখতে পাচ্ছি, মানে তাতে আমাকে এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য বা এটা উল্লেখ করার জন্য তাতে আমাকে সবাই মিলে আমার সামনে বা পিছনে গাল দিলেও আমার কিছু যায় আসে না। মানে একদম সেটা সত্য ঘটনা, আমার কিচ্ছু যায় আসে না, এবং আজকেও আসে না, আগেও আসতো না, এবং ইন ফিউচারও আসবে না। আগে যেটা হতো সেটা হতো মন খারাপ হতো যে মানুষ মানুষকে বোঝে না, মানুষ এতটাই কৃতজ্ঞ বা কৃতজ্ঞ যে কি কারণে এটা করতে পারে। এখন যেটা হয় সেটা কিছুটা করুণা হয় যে এরা এতটাই মূর্খের দল, বা আমরা এতটাই মূর্খের দল যে আমরা এই কাজটা করে ফেলি, মানে করুণা হয়। হ্যাঁ, আর মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুটা অনুভূতি শূন্য হয়ে যেতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আগে যেটা খারাপ লাগতো, রাগ হতো, অবশ্যই রাগ হতো, এখন সেটা রাগটা একদম অনুভূতি শূন্য হয়ে গেছে, আর খারাপ লাগাটা মানে একটা করুণার জায়গায় চলে এসছে। ভবিষ্যতে কি হবে জানি না। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষকদের নিয়ে যে আলোচনা হয়, আলোচনা থেকে এটা বলা ভালো সমালোচনা, এবং শিক্ষকদের নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠলে আমরা যেটা সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে আমরা স্ল্যাং ইউজ করা ছাড়া বা কাঁচা খিস্তি, যাকে বাংলা একদম কাঁচা খিস্তি ছাড়া অন্য কিছু ভাবে অভিহিত করা যায় না, কাঁচা খিস্তি ছাড়া শিক্ষকদের আমরা সম্মান দিতে পারি না। মানে সম্মান দেওয়াটা খুবই অস্বস্তিকর মনে হয়। মানে কাঁচা খিস্তিটাই তাদের একমাত্র প্রাপ্য আমাদের কাছ থেকে। কি না তারা শিক্ষক হয়েছেন, তারা নিজেদের যোগ্যতায় একটা স্তর পর্যন্ত পড়াশোনা করে, তার জন্য তাদের শিক্ষক নিয়োগের জন্য যে নিয়ামক সংস্থা যে যোগ্যতা নির্ণয় পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন এবং শিক্ষক হয়েছেন। এখানে একটা কথা অবশ্যই উল্লেখ করা দরকার যে
কোনো পদে আসীন হওয়ার জন্য নিয়ামক সংস্থা এবং পদপ্রার্থী প্রত্যেকেরই দায়িত্ব থাকে সেই সিস্টেমটাকে সৎভাবে পালন করার। এবং কেউ যদি সেই সিস্টেমে অসৎভাবে ঢুকে গিয়ে শিক্ষক হয়ে থাকেন, সেটা অবশ্যই গোটা শিক্ষক সমাজের দোষ নয়। অবশ্যই সেটা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, মানুষের মূল্যবোধের অবক্ষয় এবং সর্বোপরি অশুভ কোনো শক্তির সেটা তার দায়। নিশ্চয়ই সেটা সমগ্র শিক্ষক সমাজ তার জন্য নিশ্চয়ই গালাগাল শুনতে প্রস্তুত নয়। এখন সেই ব্যতিক্রমটা আমরা যদি ধরে নিই, যে অনেকেই হয়তো দেখা গেছেন যে রিসেন্ট টাইমে, এবং হয়তো প্রমাণিত হয়েছে বা প্রমাণিত হয়নি, যে কোনোভাবেই হোক, যেটা শোনা যাচ্ছে যে টাকা দিয়ে টিচার হয়েছে বা টিচারের চাকরি পেয়েছে। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরা যদি বাদ দিই, সেই জায়গাটা তো তার জন্য তো সমগ্র শিক্ষক সমাজ বা শিক্ষক কি বলবো, যে কমিউনিটি রয়েছে তারা তো দায়ী নয়। তার জন্য নিয়ামক সংস্থার কোনোভাবে তারা অসৎ মানুষেরা প্রবেশ করেছে এবং আমাদের মানবিক মূল্যবোধের অবক্ষয়, যে আমি শিক্ষক হওয়ার যোগ্য নই, আমি সেখানে টাকা পয়সা দিয়ে হয়ে গেলাম, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম এবং সেটা আমি এখন সেই পারফর্ম করে চলেছি। সেটা অবশ্যই যারা হয়েছে সেই প্রার্থীদের মানে মূল্যবোধের অবক্ষয় এবং তার সঙ্গে অশুভ শক্তির অশুভ আঘাত রয়েছে। সেটা আমি মানে রাজনৈতিক বা কোনো রকম কিছু ব্যক্তি বা কোনো রকম বাকি আদার্স কাউকে আঘাত করার আমার উদ্দেশ্য নয়, বা আমি করতেও চাই না। তো সেটা যদি ব্যতিক্রমটাকে ব্যতিক্রম হিসেবে ধরে নেয় ভালো। ব্যতিক্রমটায় যদি নিয়ম হয়ে দাঁড়ায় সেটা অবশ্যই খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু যে প্রসঙ্গটা হচ্ছে শিক্ষকদের নিয়ে সমালোচনা, সেই শিক্ষকদের নিয়ে সমালোচনা চলছে কি না এখন, মানে আমি খুব ছোট থেকেই শুনে আসছি। এখন তো করোনার সময় হচ্ছে যে অনেক স্কুল বন্ধ, অনেক স্কুল বলার থেকে বলা ভালো যে বেশিরভাগ সরকারি স্কুল বন্ধ, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পুরোপুরি সরকারি যে সমস্ত স্কুল রয়েছে সেগুলি বন্ধ, যার ফলে শিক্ষকদের বাকি অন্যান্য অনেক পেশা মানুষদের কাছে বা অনেক বেসরকারি সংস্থার কর্মী বলুন বা অনেক বেকার, যারা তথাকথিতভাবে বেকার বলাই ভালো, মানে যাদের খেয়ে দেওয়া হয়তো কিছু কাজ নেই, তারা সমালোচনা করতে একজন যোগ্য মানুষকেও ছাড়ে না, অযোগ্য মানুষকেও ছাড়ে না। তো সব শ্রেণীর মানুষের কাছেই শিক্ষকরা সমালোচিত হয়ে যাচ্ছে, কোনো কারণ নেই। মানে কারণ নেই বলতে সত্যিই কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে কেন কারণ নেই, কারণ হচ্ছে শিক্ষকরা তো নিজেরা পড়াবো না বন্ধ করে দেননি, বা শিক্ষকরা যদি স্কুলে গিয়ে পড়ানো চালু করতেন, যেমন অফলাইন ক্লাস আগে চালু হতো, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, এই কনসেপ্টটাও তো আগে ছিল না প্যান্ডেমিকের আগে। তারা যদি করতে চাইতেন সেটা কি বাস্তবিক সম্ভব হতো না? সেটা সভ্যতার পক্ষে, মানুষের স্বাস্থ্যের পক্ষে সেটা শুভ ঘটনা ঘটতো বা শুভ ফল দিত? সেটা তো কখনোই দিত না। তারা তো নিজেরা কখনোই বলেননি যে আমরা ক্লাস করাবো না বা করাতে পারবো না বা করাতে চাই না। সেখানে একটা অতিমারী পরিস্থিতির দরুন আর বাকি সমস্ত ক্ষেত্রের মতো স্কুলও বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এবার স্কুলটা কেন আমাদের চোখে পড়ছে? স্কুল অবশ্যই চোখে পড়বে, কারণ বাকি যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে অল্প স্বল্প করে প্রয়োজনের তাগিদে চালু হলো বাচ্চাদের, মানে বেশিরভাগই যারা স্কুলে পড়ে তারা আন্ডার 18, জেনারেলি আন্ডার 18 হয়, মানে 18 বছরের নিচে। তো তাদের প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই কম বলে ধরে নেওয়া হয়, স্বাস্থ্যবিধি অনুযায়ী বা স্বাস্থ্যের বিশ্লেষণ অনুযায়ী সেটাকে কম বলে ধরে নেওয়া হয়। সেটা পরিসংখ্যান থেকে হোক বা বিগত গবেষণা থেকে হোক, তাদের প্রতিরোধ ক্ষমতা কম সেটা দেখা গেছে। তো তাদের যাতে নিরাপদে থাকে, কারণ আজকে যে নবীন নাগরিক সেই তো ভবিষ্যতের দেশের চালিকা শক্তি। মানে ছাত্র জীবন সম্পর্কে আমরা যখন প্রবন্ধ রচনা করেছি স্কুল লাইফে, তখন আমরা দেখেছি যে আজকের ছাত্র জীবনই হলো ভবিষ্যতের দেশের চালিকা শক্তি, বা তারা আজকে নবীন নাগরিক, তারা পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে তখন আমরা যেগুলো পড়তাম, তাহলে আমি এটা ভেবে বিস্মিত হই
যে মানুষ কি এতই বোকা, সেগুলো কি ভুলে যায় যে কাদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে, কি উদ্দেশ্যে স্কুল বন্ধ রাখা হয়েছে, এবং সমস্ত স্কুলেতে ইন্টারনেট সংযোগ বা সমস্ত ছাত্রছাত্রীর বাড়িতে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা, পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা নেই, তাই বন্ধ রাখা হয়েছে। যথাসাধ্য পরিমাণে শিক্ষকেরা চেষ্টা করেছেন তার মধ্যে পড়াশোনার ধারা অব্যাহত রাখতে, যাতে ব্যাহত না হয় তার জন্য গ্রুপ টাস্ক, গ্রুপ অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে। তার জন্য অনেক শিক্ষক নিজের উদ্যোগে ক্লাস চালু করেছেন, মোবাইলে ক্লাস নিয়েছেন, ইন্টারনেটের সাহায্যে ক্লাস নিয়েছেন। যদিও সেটা খুব বেশি পরিমাণে হয়তো সফল হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমাদের মতো এই গরিব দেশের এবং আমাদের এই রাজ্যে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের ফিনান্সিয়াল অবস্থা বেশিরভাগেরই খারাপ, এবং বেশিরভাগ গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ সেভাবে নেই। তো যতটা সম্ভব তারা একাত্মভাবে চেষ্টা করে গেছেন। এবার প্রত্যেক পেশাতেই কিছু ব্যতিক্রম থাকে, হ্যাঁ। তো সেরকম টিচিংয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। একদল মানুষ যথেষ্ট ভালো পরিশ্রম করেন, একদল মানুষ হয়তো অতটা পরিশ্রমী নন বা তারা ফাঁকি দিতে চান। সেটা আমাদের যে কোনো পেশাতেই থাকে, শুধুমাত্র যে টিচিংয়ে রয়েছে বা অন্য পেশায় নেই সেরকম কিন্তু ব্যাপার নয়। সেটা দেখা যায় প্রত্যেক পেশাতেই রয়েছে। তাদের সম্পর্কে যেটা ছড়িয়ে দেওয়া চলছে, মানে হেড স্পিচ যেগুলো ছোটানো হচ্ছে, এটা ট্রেন্ডিং হয়ে গেছে এখন, যে টিচাররা বাড়িতে বসে বসে মাইনে নিয়েছে। লজ্জা করে না বাড়িতে বসে বসে মাইনে নিতে? তারা হচ্ছে যে এমনও তাদেরকে শুনতে হয়েছে যে তারা ক্রিমিনাল, তারা নির্লজ্জ, হ্যাঁ, তারা টাকা নষ্ট করছে দেশের। ভালো কথা, টিচাররা শুনে যাচ্ছেন, তারা শিক্ষিত, তারা একটা শিক্ষিত সমাজকে তৈরি করেছেন, কিন্তু ব্যাপারটা তারা এভাবেই নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে, যে হ্যাঁ আমরা হয়তো সেই সমাজকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে পারিনি। এমনও ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে যে একজন গার্জেন তার বাচ্চাকে স্কুলে পাঠান, কিন্তু তিনি কখনোই কনসার্ন নয়, মানে গার্জেন মিটিং তিনি অ্যাটেন্ড করেন না। শুধু তাই নয়, রিপোর্ট বুকে বা রিপোর্ট কার্ডে তিনি সাইন পর্যন্ত করেন না। কোনো কনসিয়াসনেস নেই। হয়তো দেখা গেল যে তার বাচ্চাটা কোন ক্লাসে পড়ছে সেটুকুও তিনি জানেন না, কিন্তু তিনি একটা জিনিস জানেন যে শিক্ষকরা বসে বসে টাকাগুলো গুনছে তাদের অ্যাকাউন্টে। মাস গেলে যে যেমন কাল্পনিক অ্যামাউন্ট তো বসিয়ে দেয়, কাল্পনিক অ্যামাউন্ট বসিয়ে দিতে কারোর তো কোনো পানিশমেন্ট পেতে হয় না, যেমন খুশি একটা অ্যামাউন্ট বসিয়ে দেয়, সেই টাকা ঢুকে যাচ্ছে। সেই জন্য হচ্ছেন তারা ক্রিমিনাল। মানে সমাজের ইভ্যালুয়েশন হচ্ছে এতটাই উন্নত যে শিক্ষকেরা করোনার সময় বসে বসে টাকা নিচ্ছেন, তারা হচ্ছেন ক্রিমিনাল। ভালো, শিক্ষকরা যেটা ভাবছেন যে তাহলে আমরা হয়তো ভুল শিক্ষা দিয়েছি সমাজকে। কোনো গ্রামীণ এলাকায় যেটা হয়, একজন শিক্ষক হয়তো 35 বছর ধরে যদি চাকরি করছেন বা স্টুডেন্ট তৈরি করছেন, তো সেখানে হয়তো দেখা গেল যে অনেক ভালো স্টুডেন্ট বেরিয়েছে, আবার অনেকের গার্জেনের সন্তান সন্ততিরাও সেই স্কুলের হচ্ছে যে স্টুডেন্ট। তো দেখা যাচ্ছে যে সেই তার গার্জেন, তার বাবা বা হয়তো দেখা গেলো তার মা ডাইরেক্ট সেখানকার একটা অংশ, টিচারদের একটা অংশের একদম ডাইরেক্ট স্টুডেন্ট, তারাও সমালোচনা করতে ছাড়ছেন না। তাহলে ভেবে দেখুন, এটা যদি আমরা শিক্ষক এই জায়গাটা যদি বাদ দিলাম, আমাদের সম্পর্কে এরকম আমরা একজনকে সাহায্য করলাম, আমরা একজনকে পড়াশোনা শেখালাম, অবশ্যই প্রত্যেক পেশাতেই রোজগারের জন্য মানুষকে নিয়োগ করা থেকে শিক্ষকতাও এই মুহূর্তে সেবা এবং পেশা। কারণ একজন শিক্ষক ততক্ষণ পর্যন্তই তিনি শেখাবেন মন দিয়ে যতক্ষণ পর্যন্ত তার পেটের ক্ষুধা নিবারণ হবে এবং তিনি উপযুক্ত সম্মান পাবেন। তো সেক্ষেত্রে তিনি মাইনে পাচ্ছেন মানে এই নয় যে তিনি সমাজের চাকর। শিক্ষকতা যথেষ্ট সম্মানজনক পেশা। তিনি তৈরি করেছেন সেই গার্জেন, সেই যে স্টুডেন্ট, সেই গার্জেনকে তৈরি করেছেন, তাকে স্নেহ মায়া মমতা দিয়ে, মানে নেক্সট টু প্যারেন্টস টিচারদেরকে ধরা হয়, বাবা মায়ের পরে শিক্ষকদের স্থান। আর সমাজে বলা হয় শিক্ষক এবং ডাক্তারের কাছে, মানে শিক্ষক এবং চিকিৎসকের কাছে কোনো কথা লুকানো উচিত নয়।
তারা তৈরি করেছেন। তাহলে বুঝুন অবস্থাটা, তাদের সাইকোলজিক্যাল কন্ডিশন কী হতে পারে। একবার ভেবে দেখুন, মানবিক দিক থেকে, কোনো রকম পার্সিয়ালিটির দিক থেকে নয়, কোনো রকম মোটা টাকার বেতনের দিক থেকে নয়, ভেবে দেখুন একবার। এরপর ঘটনাটা হচ্ছে যেটা আছে, এটা তো রিসেন্ট টাইম। আমি মোটামুটি জ্ঞান হওয়া থেকে শুনে আসছি যে টিচাররা কারি টাকা মাইনে নেয় কোনো রকম কাজ না করে বসে থেকে। আচ্ছা, তাই যদি হয়, আমি ধরেই নিলাম তারা কোনো কাজ করছেন না, সেটাই যদি হয়, তাহলে আসুন না একবার শিক্ষকতার পেশাটায় ভলেন্টিয়ারি আমরা সার্ভিস দিই, আমরা প্রত্যেকে সার্ভিস দিই। আমাদের যখন এত নলেজ, আমাদের যখন এত কিছু মনে হচ্ছে যে শিক্ষকরা এরকম কাজ না করে টাকা পান, তাদের নাকি কাজের থেকে বেতনের পরিমাণ বেশি, তাই যদি মনে হয়, আমরা প্রত্যেকে তো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছি, মানে আমরা যে নেগেটিভ সমালোচনা আমরা যারা করে থাকি, তো আমরা একবার চেষ্টা করে দেখি না আমরা কতদিন সেটা টানতে পারি। তাহলে শিক্ষকতা যদি কোনো কাজ না থাকে, মানে খুব আরামের কাজ হয়, তাহলে চেষ্টা করে দেখা যাক না, দেখা হোক না। সমাজের সর্বস্তরের নেগেটিভ ক্রিটিসাইজ যারা করছেন, তারা একবার চেষ্টা করে দেখুন না কাজের ফাঁকে একটা সমাজকে শিক্ষিত করা যায় কিনা। তারা দায়িত্ব নিয়ে একটা স্কুল চালান না, প্রত্যেককে, সেটা ভলেন্টিয়ারি সার্ভিস হোক বা পেড সার্ভিস হোক, তারা সরকারের কাছে আবেদন করুক না। আমাদের তাহলে অলিতে গলিতে ক্লাব, পার্টি অফিস, আড্ডাখানা, কিস্তি শেখার জায়গা, রকে তো এখন, মানে একটা সময়ের কলকাতার বা বাঙালির রক যেটা ছিল, সেটা তো একটা রীতিমতো চর্চার প্রাণকেন্দ্র ছিল। এখন তো রকে তো আর মানে ভালো কিছু চর্চা হয় না। রকে তো হয়তো দেখা যাবে মদ, জুয়া, হ্যাঁ, তারপরে অনেক জায়গায় দেখা যাবে মেয়েদের টোন টিটকিরির আসর বসে। তো একটু চেষ্টা করি দেখুন না সবাই মিলে, যারা আমরা বাইরে থেকে নেগেটিভ সমালোচনা করি, তাহলে পাড়ায় পাড়ায় তারা নিজেদের উদ্যোগে স্কুল খুলে দিন না। সেটা তো হচ্ছে না, সমালোচনাতেই কেন সীমাবদ্ধ থাকছে? কেন? কি কারণ? কোনো কারণ আছে? তাহলে যদি পারবেন না, যদি আমরা না পারি একজন শিক্ষকের পরিপূরক কিছু সাবস্টিটিউট কিছু খুঁজে বার করতে, তাহলে কেন আমরা নেগেটিভ সমালোচনা করব? আমাদের কোনো দায়িত্ব নেই, একজন শিক্ষকের কোনো মর্যাদা নেই, তার শ্রমটা কোনো রকম কিছু মর্যাদা থাকে না। দিনের শেষে তিনি যে একটা জাতিকে শিক্ষিত করছেন, আপনাকে একে একে 2 টাকা হয় সেটা গুনতে শেখাচ্ছেন, সেটার কোনো মর্যাদা নেই, তাই না? খুব সস্তার সমালোচনা করি আমরা শান্ত হয়ে যাব, এটাই আমাদের শিক্ষা পেয়েছি। শিক্ষকরা তো শিখিয়েছিলেন মানুষকে শ্রদ্ধা করতে, সৎ হতে, আরও অনেক সৎ উপদেশ দিয়েছেন, অনেক সৎ শিক্ষা দিয়েছেন। সেগুলো তো আমরা শুনি না, সেগুলো আমরা মানি না। কেন মানবো না? দিনের শেষে আমরা একজন টিচার কত টাকা পায়, তার কটা মোবাইল আছে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা ক্রিটিসাইজ করব? এখানেই কি আমাদের দায়িত্ব শেষ? নিজেরাই কিছু গঠনমূলক কিছু করতে পারি না? যদি গঠনমূলক করে থাকি, তাহলে সেই জায়গায় তার শ্রমকে আমরা কেন মর্যাদা দেবো না? কেন? একজন শিক্ষক কি তাহলে এইটা শোনার যোগ্য যে তিনি ক্রিমিনাল, তিনি অযথা টাকা নিচ্ছেন? কবে জ্ঞান হবে আমাদের? যে জাতি শিক্ষককে সম্মান করতে জানে না, সেই জাতির দীর্ঘকালীন অস্তিত্ব কিন্তু বজায় রাখা খুব কঠিন। তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সেই ঠেলে দেওয়া শুধুমাত্র আত্মঘাতী নয়, তার সভ্যতা বিনষ্টকারী পর্যন্ত। এটা গেল শিক্ষকদের কথা। এরপর ভাবলে দেখা যাবে সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের বেতন আমরা সমালোচনা করি, এত টাকা বেতন পায়, বসে বসে ফাঁকি দেয়। অবশ্যই কিছু মানুষ ফাঁকি দেন, কিছু মানুষ লেজি আছেন, কিছু মানুষ টেবিলের ফাইল জমিয়ে রাখতে পছন্দ করেন। তার মানে কি সমস্ত সরকারি কর্মচারী অসৎ, সমস্ত সরকারি কর্মচারী লেজি? আচ্ছা, ধরে নিলাম সবাই লেজি। আমরা বিভিন্ন জিনিসে সময় নষ্ট করি, তার জন্য তো আমাদের রাষ্ট্রের উপযুক্ত ব্যবস্থা রয়েছে, সেখানে তো আমরা জানাচ্ছি না, সেখানে তো আমরা উপযুক্তভাবে ব্যবস্থা নিচ্ছি না।
আমরা ঘুষ দিয়ে কাজ উদ্ধারের চেষ্টা করছি। আমার বাড়ির পাশে যদি দেখা যায় 10টা বাড়ি উঠছে, আমি এবং সেই 10টা বাড়ি প্রত্যেকে অবৈধভাবে কনস্ট্রাকশন করছি। তারপর আমরা যাচ্ছি মিউনিসিপ্যালিটির কাছে, দিয়ে আমরা মিউনিসিপ্যালিটিকে বলছি ঘুষখোর। কেন আমরা অবৈধ কনস্ট্রাকশন করবোটা কেন? একটা জমির রেকর্ডস আমরা পরিষ্কার রাখছি না, টাকা দিয়ে আমরা পেপার বার করতে চাইছি। অনেক জায়গায় অবৈধ পেপার বার করার একটা চরম ব্যবসা শুরু হয়ে গেছে। তারপর আমরা বলছি বিএলআরও অফিস বাজে, বিএলআরও অফিসের স্টাফেরা কিছু কাজ করে না। 60 লাখ 70 লাখ টাকা তারা ইনকাম করছেন সারা বছরে কি 5 বছরে। কেন? আমরা যদি না দিই তারা ইনকামটা করেন কিভাবে? আমরা যদি সচেতন থাকি তাহলে তারা ফাঁকি দেন কিভাবে? আর যারা কাজ করছেন তাদের নিয়ে তো আমরা কোনো সুনাম করি না, কেন করবো না? সেটা ভুলে যাই? দুর্নাম বা নেগেটিভ ক্রিটিসিজমে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? তো সেখানে তো আমরা প্রচার করি না ফলাও করে। আর যেটাও বা হয় সেটা খুবই অল্প, খুবই নগণ্য। যেভাবে নেগেটিভ ক্রিটিসিজম চলে তার তুলনায় পজিটিভ ক্রিটিসিজম খুব অল্পই চলে, সুনাম খুব অল্পই শুনতে দেখা যায়। আরও একটা নতুন ট্রেন্ড হয়েছে, সরকারি আমলা, প্রশাসনিক বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের সম্পর্কে জানাতোই গালাগাল দেয়া। আচ্ছা, তারা একটা উচ্চ পদে আসীন হয়েছেন তাদের নিজস্ব যোগ্যতার জোরে। তার মানে কি এটা যে তারা আমাদের গালাগাল খাওয়ার জন্য তারা উচ্চ পদে আসীন হয়েছেন এবং বাধ্য তারা? আজকে একজন বিডিও সাহেবকে, একজন পুলিশ অফিসারকে, একজন জয়েন্ট বিডিওকে, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে, মানে যিনি জেলা শাসক, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ডিস্ট্রিক্ট জাজকে, সব ক্ষেত্রে সমস্ত জায়গায় আমরা আমাদের গালাগাল শুনতে দেখি। কেন? কেন? কি কারণ? তাদের প্রতি আমাদের এত রাগের কারণটা কি? তারা সরকারি চাকরি করেন বলে? তারা দিনের শেষে একটা ফিক্সড স্যালারি পান বলে? না তারা ভদ্রভাবে এই হল্লা করে সমস্ত কিছুকে স্তব্ধ করে না দিয়ে তারা নিজেদের দায়িত্ব পালন করে বলে? তাদের সেই মর্যাদাটা, তাদের কর্তব্যের মর্যাদাটা আমরা দিতে পারি না কেন? তারা ভদ্র বলে? টিচাররা ভদ্র বলে তাদেরকে আমরা শ্রদ্ধা করতে জানি না? তার মানে ভদ্রতা কি দুর্বলতা? যে সমস্ত অফিসাররা ভদ্র, তারা তাদের কাজ যথাসময়ে সঠিকভাবে সচেতনভাবে করেন, তাদের ওপর রাজনৈতিক চাপ থাকে না? আমরা কি সেটা ভুলে যাই? পাড়ার পার্টি অফিস আমরা সমস্যা সমাধানের জায়গা খুঁজে নিয়েছি। কই, আমরা তো প্রশাসনিক দিক থেকে সমস্যার সমাধান করতে খুব একটা বেশি আগ্রহী থাকি না, খুব একটা সচেষ্ট হই না। পাড়ায় কোনো ঝামেলা হলে পার্টি অফিসকে টাকা খাইয়ে আমরা সেই সমস্যাটা সেটেলমেন্টে যাই। কি না সন্ধ্যেবেলা পার্টি অফিসে দেখা করবি, কালকে আমার অফিসে দেখা করবি, চল পার্টি অফিসে গিয়ে মেটাই। কেন আমরা থানায় যাওয়ার সৎসাহস পাই না? আমরা একটা জেলার প্রশাসনিক কোনো সমস্যার তৈরি হলে সেই জায়গাটা আমরা দূর থেকে ক্রিটিসাইজ করি, আমরা অ্যাক্টিভলি তো পার্টিসিপেট করি না সেটা সমস্যাটা সমাধানে। গঠনমূলক তো কোনো সমালোচনা খুব কমই শুনতে দেখেছি। এই তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষের সমালোচনা করি। সামান্য যদি দুর্গাপুজোর সময় দেখা যায় আমরা হেলমেট ছাড়া ঘুরে বেড়াই, সেই উল্লাস থামার নয়। কি না পুজো, অতএব হেলমেট ছাড়া ঘুরে বেড়াও, মাস্ক ছাড়া ঘুরে বেড়াও। কি না 2টো ডোজের টিকা নেওয়া হয়ে গেছে, যত খুশি জমায়েত করো। কি না 3 মাস লকডাউন ছিল, অতএব জমায়েত করো যত খুশি। কেন? কে বলেছে 2টো ডোজের টিকা নেওয়া হলে করোনা হবে না বা করোনা হওয়ার চান্স নেই? তারপর যখন কিছু বাড়াবাড়ি হবে তখন আমরা সরকারি অফিসারের সমালোচনা করব, তখন হসপিটালে দলে দলে গিয়ে ভিড় করব, তখন স্বাস্থ্যকর্তাদের সমালোচনা করব। ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না, ডাক্তাররা তখন শত্রু হয়ে যাবে আমাদের। কিন্তু তার আগে পর্যন্ত চিকিৎসকরা যতটা পরামর্শ দিচ্ছেন ততটা আমরা মানব না, তখন সরকারি ডাক্তাররা, নার্সরা তখন আমাদের শত্রু হয়ে যাবেন। আমরা দলে দলে অনিয়ম করব, বিবেচকহীন কাজ করব,
বিবেচনাহীন দিন কাটাবো, তারপর বাকিরা আমাদের সবাই শত্রু হয়ে যাবে। কেন আমরা নিজেরা সমালোচনা করার কি একটু অবকাশ পাই না নিজেদের কাজের উপর? অদ্ভুত ব্যাপার। এভাবে কতদিন চলবে? ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে বলছি যে 3টে বাজলেই ব্যাংক উঠিয়ে দিচ্ছে। আরে ভাই, অদ্ভুত ব্যাপার। আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা সবচেয়ে সন্দেহের অবকাশ রাখে। ব্যাংকের সত্যিই হয়তো লিঙ্ক ফেলিওর আছে কিছু কিছু জায়গায়। আমি আগেই বলেছি কিছু কিছু জায়গায় অবশ্যই সব সেক্টরেই মানুষ লেজি আছে, সব সেক্টরেই কিছু মানুষ আছেন সবাই ফাঁকিবাজ, কিন্তু পুরো তার জন্য পুরো সেক্টরটা দোষী হয়? পুরো সেই সমাজটা দোষী হয়? পুরো ব্যাংক কি তার জন্য দোষী হয়ে গেল? আমার জানাশোনা এরকম অনেক ব্যাংকের স্টাফ আছেন যাদেরকে পাবলিকের এবং পাবলিকের আইডিয়া নেই, সেটা তাদেরও দোষ নয় অবশ্যই, সেরকম অনেক আবদার মেটাতে হয়। যেমন ধরুন কোনো একটা প্রকল্পে 500 টাকা ঢুকেছে বা কোনো একটা সাবসিডিতে 500 টাকা রিফান্ড এসেছে অ্যাকাউন্টে, তো সেই জিনিসটা এরকম কথাও মানে শুনতে দেখেছেন ব্যাংকের স্টাফ যে তার অ্যাকাউন্টে হয়তো 500 টাকা পড়েছিল আর 500 টাকা ঢুকেছে। তো সেই ভদ্রলোক এসে বলছেন যে স্যার আমাকে ওই যে 500 টাকাটা ঢুকেছে ওই 500 টাকাটা আমাকে তুলে দিন। মানে এটা কি সেই ভাঁড় নাকি যে 500 টাকা দুটো নোট পড়ে আছে, ওই যেটা একটু আগে ঢুকেছে ওই টাকাটা আমি বার করে নেবো ভেঙে? সেরকম ব্যাপার নাকি? তাদের এই সামেশন, এই জিনিসটাই আইডিয়া নেই। তাহলে কি বলবেন? ব্যাংকের কর্মীরা ফাঁকিবাজ? লকডাউনের সময় মানুষকে আসতে বারণ করা হয়েছিল ব্যাংকে, খুব দরকার না হলে, বা একবারে মিটিয়ে নিতে বলা হয়েছিল। এমনও কাস্টমার দেখা গেছে ব্যাংকে প্রতিদিন 100 টাকা করে তুলতে গেছেন, এবং তিনি যথেষ্ট বয়স্ক কাস্টমার। তাকে যখন বলা হচ্ছে তিনি হেসে গেলে বলছেন যে এমনিতে তো বেরোতে দিচ্ছে না, ব্যাংকের পাস বই নিয়ে বেরোলে আমি বাড়ি থেকে বেরোতে পারবো, 100 টাকা করে তুলতে আসছি। তাহলে সেই মানুষটা যদি করোনায় ভুগে বেড না পায়, অক্সিজেন না পায়, যদি মৃত্যু মিছিলে সংখ্যা বাড়ান, তাহলে কি ব্যাংকের স্টাফেরা দায়ী? তিনি নিজে দায়ী নন? আমরা পাসওয়ার্ড শেয়ার করে দিচ্ছি, ফোন কল আসছে পাসওয়ার্ড শেয়ার করে দিচ্ছি, আমরা প্রসেসটা না জেনে প্রসেসটা মনে না রেখে যা ইচ্ছা আমাদের ক্রিডেন্সিয়াল শেয়ার করে দিচ্ছি, যাচাই করছি না। সেটার জন্য কি ব্যাংক দায়ী? কেন শেয়ার করব? অনেকবার সচেতন করা হয়। তাহলে হ্যাঁ, এবার যে ক্ষেত্রে কোনো করাপশন হচ্ছে সেক্ষেত্রে উপযুক্ত জায়গা আছে, সেক্ষেত্রে ব্যবস্থা নিন। অবশ্যই তার জন্য উপযুক্ত জায়গা আছে, অভিযোগ জানানো, সেখানে ব্যবস্থা নিন। কিন্তু কেন, কতদিন ধরে চলবে একটা হেড স্পিচ প্রচার করা? 3টে উদাহরণ দিলাম, এরকম আরও দেখা যাবে, প্রচুর প্রচুর দেখা যাবে। রেলের টিকিট কাউন্টারে লম্বা লাইন লেগে গেছে, প্রত্যেকের এফিসিয়েন্সি সমান নয়। আমরা বলছি আমরা খুচরো না নিয়ে এসে টিকিট কাটতে এসেছি, মানুষ তো প্রত্যেকে, সেখানে টিকিট কাটতে খুচরো রিটার্ন দিতে দেরি হচ্ছে, সেজন্য আমরা টিকিট কাউন্টারে গাল দিয়ে দিলাম। সর্বস্তরে সর্বস্তরে এরকম, মানে একটা ইস্যু পেলেই হচ্ছে, আর কিছু দরকার নেই। ছোট থেকে বড়, A to Z, আমরা প্রত্যেকে নিজের প্রতি সচেতন নয়, বাকি আদার্স যারা আছেন তাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আমরা ভালোভাবে জানি, কিন্তু নিজেরটি ছাড়া, এক্সেপ্ট মাই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমরা বাকি সবাইকে খুব ভালোভাবে চিনি এবং খুব ভালোভাবে জানি যে তারা ফাঁকিবাজ, যেটা আমরা ঢুকিয়ে নিয়েছি মাথায়। তাহলে মাথায় যদি আমরা ঢুকিয়ে নিই একটা নেগেটিভ কনসেপ্ট বা নেগেটিভ ডাইমেনশন, তাহলে আমরা পজিটিভ ডাইমেনশনে আসবো কী করে? কখনো আসা সম্ভব না, সেটা আসাটা অত সহজে যায়? একটু চোখ কানগুলো এক্সপেক্ট করে দেখি না, হয় কি না হয়, আশা করি হবে। তাই প্রত্যেকেরই উচিত আমাদের ক্রিটিসিজম যদি করি, সেলফ ক্রিটিসিজম এবং পজিটিভ ক্রিটিসিজম, যেটা গঠনমূলক কিছু হবে সেটা করা হোক। মানুষকে ছোট করার জন্য, মানুষকে হেয় করার জন্য, কারোর ডিগনিটিকে ছোট করে দেখানোর জন্য ক্রিটিসিজম বন্ধ হোক, এটাই প্রার্থনা। দেখা যাক মানুষ কবে সচেতন হয়। অনেক হলো, করোনা আমাদের অনেক কিছু শেখালো, এবার দেখা যাক আমরা কতটা কি শিখেছি।
ভবিষ্যতই বলবে।